অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের এই ক্লাসটা মূলত তোমাদের জন্য, এখন যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দেওয়া হয়েছে, আশা করি এখানে কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। তো আমরা শুরু করি। আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা। আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত, অধ্যায় একাদশ। বিশেষ পাঠ হচ্ছে গড়, মধ্যক ও প্রচুরক। তো শিক্ষার্থীরা গড়, মধ্যক এবং প্রচুরক এই বিষয়গুলি জানার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো কেন্দ্রীয় প্রবণতা কি? যে তোমাদের শিক্ষার্থীরা যারা আছো অষ্টম শ্রেণীতে ক শাখায়, 60 জন শিক্ষার্থীর মধ্যে কিছু শিক্ষার্থী আছো যারা পরীক্ষায় ভালো ফলাফল করো বা কোনো বিষয় খুব তাড়াতাড়ি বুঝে ফেলো। কিছু শিক্ষার্থী আছে যারা পরীক্ষায় দেখা যায় রেজাল্ট তেমন একটা ভালো হয় না, বা ক্লাসেও কোনো পড়া বুঝতে এদের অনেক বেশি সময় লাগে। আর বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে কি হয়, যে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে মাঝারি মানের, মানে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাঝারি মানের একটা ফলাফল করে থাকে, বা ভালো বা মন্দের চেয়ে মাঝামাঝি অবস্থানে অবস্থান করে বিষয়টাকে খুব সহজেই বুঝতে পারে বিষয়গুলি। তো কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এরকম একটা বিষয় যে মাঝামাঝি বা কেন্দ্রে মানের দিকে উপাত্তসমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে মাঝারি মানের, তার মানে এদের পুঞ্জীভূত হওয়ার প্রবণতা এদের বেশি মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি: গাণিতিক গড় বা গড়, মধ্যক এবং প্রচুরক। তো আজকে আমরা মূলত এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে 5 জন শিক্ষার্থী আছে যাদের বয়স, প্রথম জনের বয়স হচ্ছে 15 বছর, দ্বিতীয় জনের বয়স 13 বছর, তৃতীয় জন 18 বছর, চতুর্থ জনের বয়স 14 বছর, এবং এখানে পঞ্চম জন যিনি আছে তার বয়স হচ্ছে 15 বছর। তো এই যে এখানে শিক্ষার্থীরা আছে, তো এদের বয়সের যদি আমরা গড় করি তাহলে আমরা কিভাবে গড় করব, তোমরা নিজের ক্লাসে যেটা শিখে আসছো সেটাই আমি প্রথমে দেখাচ্ছি। এখানে 5 জন শিক্ষার্থীর বয়স তোমরা দেখেছো যে কার বয়স কত। যদি শিক্ষার্থীদের গড় বয়স আমরা বের করতে চাই তাহলে আমাদের আগে কি করতে হবে? আগে তাদের বয়সগুলি যোগ করতে হবে। তাহলে যদি আমরা গড় নির্ণয় সূত্র আগে নিচের ক্লাসে তোমরা যেটা করে এসেছো সেটা হচ্ছে গড় ইকুয়াল টু রাশি সমষ্টি ভাগ রাশি সংখ্যা। তাহলে এখানে রাশি সমষ্টি কি কি? যে 15 যোগ 14 যোগ 18 যোগ 15 যোগ 13 হয় 75। তাহলে যেহেতু এরা 5 জন, যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে এদের গড় বয়স হবে 15 বছর। এটা তোমরা নিচের ক্লাসে শিখে এসেছো। এখানে 5টা ব্যাটারি আছে। এই 5টা ব্যাটারির মধ্যে মাঝখানে কোন ব্যাটারিটা আছে? যেমন এখানে দেখো, এই পাশে 2টা ব্যাটারি আছে, এই পাশে 2টা ব্যাটারি আছে, তাহলে মাঝখানে আছে এই ব্যাটারিটা। তাহলে এটাই হচ্ছে মূলত মাঝখানে যে অবস্থান করে সেই হচ্ছে মধ্যক। তাহলে এখানে এই ব্যাটারিটা হচ্ছে, এটাই হচ্ছে এখানে মধ্যক। তাহলে এখানে আমরা শিক্ষার্থীদের যে বয়সগুলি দেখেছিলাম, যে 15 বছর, 14 বছর, 18 বছর, 15 বছর, 13 বছর, এই 5 জন শিক্ষার্থীর বয়স ছিল। এখান থেকে আমরা মধ্যকটা কিভাবে বের করব? তো মধ্যক বের করার নিয়ম হচ্ছে কি, তোমরা এটা আগে জেনেছো, তারপরও আরেকবার বলা, যে সংখ্যাগুলিকে আগে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে, তারপরে মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মধ্যক। তাহলে এখানে আমরা আগে কি করব, যেহেতু এখানে সংখ্যাগুলি এলোমেলো আছে, সাজানো নেই, আমরা একটু সাজিয়ে নেই। তাহলে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। তাহলে কি হচ্ছে এখানে দেখো, 13, 14, 15, আরেকটা 15 চলে আসলো, আরেকটা
তারপরে 18 চলে আসলো। তার মানে এখন কি সংখ্যাগুলো আমরা সাজিয়ে ফেলেছি। তাহলে মধ্যক কি হবে দেখো, এখানে সাজানো সংখ্যাগুলি থেকে দুই পাশ থেকে যদি আমরা সংখ্যাগুলি দুইটা করে সংখ্যা বাদ দেই, তাহলে মাঝখানে হচ্ছে 15। তাহলে আমাদের মধ্যক হচ্ছে 15। তো মধ্যক কি, যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। তো এখন তোমরা যেটা শিখবা, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যক ইকুয়াল টু n+1/2 তম পদের মান। এটা হচ্ছে যখন n এর মান বিজোড় সংখ্যা হবে তখন আমরা এই সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করব। আবার জোড় সংখ্যা হলে কিন্তু আরেকটা সূত্র, সেটা আমরা পরের ক্লাসে আবার দেখব। আজকে আমরা মূলত এই সূত্র দিয়েই করব মধ্যক নির্ণয়। এখানে অনেকগুলো ফুল আছে, ফুলের মধ্যে আছে হচ্ছে সাদা এবং লাল। তো সাদা এবং লাল ফুলের মধ্যে কোন ফুলের সংখ্যা বেশি? নিশ্চয়ই তোমরা এর মধ্যে গুনে ফেলেছো যে কোন ফুলের সংখ্যা বেশি। তাহলে কি হবে উত্তরটা? উত্তর হবে লাল ফুল। লাল ফুলটা এখানে বেশি আছে। তাহলে আমরা এখানে গণিতের ক্ষেত্রে যেটা বেশি সংখ্যক বার থাকে সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে প্রচুরক। যেমন এখানে দেখো 13, 14, 15, 15, 18 আমরা ওই শিক্ষার্থীদের বয়সগুলিকে যেভাবে সাজিয়েছিলাম সেই মানগুলি এখানে আবার দেখালাম। তো এখানে কোন সংখ্যাটা বেশি আছে? 15 সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। তাহলে এখানে প্রচুরক কাকে বলে? যে কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। যেহেতু এখানে 15 সংখ্যাটি সবচেয়ে বেশি বার রয়েছে, কাজেই এখানে প্রচুরক হবে 15। তো এই ছোট ছোট ধারণাগুলি তোমরা আগে একটু একটু পেয়েছো, আমি আবার মনে করালাম। এবার আমরা মূল সমস্যায় ফিরে আসি। এখানে দেখো একটা প্রশ্ন, যে অষ্টম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখানে 25টা নম্বর দেয়া আছে। তো নম্বরগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি এরকম ভাবে। এখানে সর্বনিম্ন নম্বর 40। দেখো এখানে যখন নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছে, আমরা চাইলে অধক্রমেও সাজাতে পারি, মানে ছোট থেকে বড় বা আবার বড় থেকে ছোট সেভাবেও সাজাতে পারি। তো আমি ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়েছি। তো এখানে সর্বনিম্ন নম্বর হচ্ছে 40। দেখো এখানে 40 হচ্ছে সর্বনিম্ন নম্বর, সর্বোচ্চ নম্বর হচ্ছে 72, সর্বোচ্চ নম্বর 72। আর পরিসর হচ্ছে 72 বিয়োগ 40 যোগ 1। এটা কিভাবে হয়? যে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে আমাদের সর্বোচ্চ হচ্ছে নম্বর হচ্ছে 72, সর্বনিম্ন হচ্ছে 40 আর যোগ 1, এটা কিন্তু সূত্রের 1। সবসময় কিন্তু এখানে সূত্রের 1 বসবে। তাহলে এখানে পরিসর আসে হচ্ছে 33। শিক্ষার্থীরা এবারে খেয়াল করো, এখানে আমি একটা টেবিল তৈরি করেছি। এখানে আমাদের গড় নির্ণয় করতে মূলত এরকম একটা টেবিল বা ছক লাগবে। এখানে পাশাপাশি হচ্ছে 4টা ঘর আর নিচে হচ্ছে 7টা, মানে 8টা ঘর, একটা ঘরে আমরা নামগুলি লিখি আর নিচে নিচে 7টা ঘর। এখন নিচে নিচে 7টা ঘর আমি কেন দিলাম? তার কারণ হচ্ছে আমি এখানে শ্রেণী সংখ্যা আগে বের করব। তো সংখ্যাগুলি আমি এখানে আরেকবার দিয়ে দিলাম, সাজানো সংখ্যাগুলি। এবার শ্রেণী সংখ্যা কিভাবে বের করব? শ্রেণী সংখ্যার বের করার সূত্র হচ্ছে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে আমাদের পরিসর ছিল 33 আর শ্রেণীব্যাপ্তি আমরা 5 ধরে নিয়েছি। সবসময় 5 ধরতে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে 6 ধরতে পারো, 7 ধরতে পারো, 10 ধরতে পারো, সেটা তোমার সংখ্যার উপরে নির্ভর করবে। তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরেছি। তাহলে আমাদের এখানে শ্রেণী সংখ্যা হয় 6.6। আসলে এটা পরবর্তী পূর্ণ সংখ্যায় হয়, এই কারণে 6.6 মানে পরবর্তী পূর্ণ সংখ্যা 7। এই কারণে আমাদের নিচে নিচে ঘর হবে 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তো আমরা এখানে 7টা ঘর এই জন্যই করেছি। আর এখানে আমরা যে পদ্ধতিতে গড় নির্ণয় করব এটা মূলত হচ্ছে দীর্ঘ পদ্ধতি। তো দীর্ঘ পদ্ধতিতে মূলত এই 4টা ঘর লাগে: শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান গুণ গণসংখ্যা। শ্রেণী মধ্যমানকে আমরা বলি xi, প্রকাশ করি xi দিয়ে, গণসংখ্যাকে fi দিয়ে, এবং এখানে গুণফল হচ্ছে fi xi। তো এখানে প্রথমে আমরা শ্রেণীব্যাপ্তি তৈরি করেছি। শ্রেণীব্যাপ্তি কিভাবে তৈরি করেছি? আমরা
সর্বনিম্ন সংখ্যা থেকে ধরেছি 40, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40। এখানে যেহেতু আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরেছি, তাহলে 40 থেকে 44 এখানে হচ্ছে 5 ঘর, 40, 41, 42, 43, 44। তো 44-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 45, তাহলে 45 থেকে 49 এখানে আবার 5 ঘর। তারপরে ঠিক একইভাবে 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এরপরে আমরা শ্রেণী মধ্যমান বের করব। শ্রেণী মধ্যমান বের করার নিয়ম কি? শ্রেণী মধ্যমান বের করার নিয়ম হচ্ছে এখানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা, একটা শ্রেণীব্যাপ্তির প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই শ্রেণী মধ্যমানটা পাওয়া যায়। তাহলে 40 যোগ 44 হচ্ছে 84, 84কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 42। এবার এখানে পরবর্তী সংখ্যাগুলিও একইভাবে বের করা যায়। 45, 49 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 47। তো এরকম করতে গেলে আসলে অনেকটা সময় লাগে, সেজন্য আমরা যেভাবে সহজ পদ্ধতিতে করি সেটা হচ্ছে, যেহেতু আমরা শ্রেণীব্যাপ্তি 5 ধরেছি, কাজে এখানে 42-এর সাথে 5 যোগ করে করে আমরা নিচের দিকে নামবো। তাহলে 42-এর সাথে 5 যোগ করলে 47, 47-এর সাথে 5 যোগ করলে 52। তোমরা যদি প্রথমটা বের করতে পারো, পরে শ্রেণীব্যাপ্তি যা ধরবা সেটা ধরে যোগ করে করে নিচের দিকে গেলেই শ্রেণী মধ্যমানটা তৈরি হয়ে যাবে। এবারে হচ্ছে আমরা গণসংখ্যাটা তৈরি করবো। এখানে আমরা টালি দিলাম না, কেন দিলাম না? কারণ আমরা কিন্তু সংখ্যাগুলিকে সাজিয়েছি। তো যেহেতু আমরা সংখ্যাগুলিকে সাজিয়েছি, সেখান থেকে কিন্তু আমরা 40 থেকে 44 পর্যন্ত কতটা সংখ্যা আছে এখান থেকে আমরা দেখেই কিন্তু বের করে ফেলতে পারবো। এই কারণে আমরা এখানে টালি দিলাম না, সরাসরি গণসংখ্যায় চলে গেলাম। তো এখানে 40 থেকে 44 কয়টা সংখ্যা আছে দেখো। 40 থেকে 44 এখানে দেখো 2টা সংখ্যা আছে, এই কারণে গণসংখ্যা হচ্ছে 2। 45 থেকে 49 দেখো, এখানে লাল কালির প্রত্যেকটার জন্য কিন্তু এখানে আমি আলাদা কালি ব্যবহার করেছি। তো এখানে 45 থেকে 49 দেখো 1, 2, 3, 4টা, এ দেখো 4। 50 থেকে 54 3টা, তাহলে এখানে দেখো 1, 2, 3। তারপরে হচ্ছে 50 থেকে 54 হচ্ছে 3, আর 55 থেকে 59 হচ্ছে 6। 55 থেকে 59 6 ঘর দেখো, বেগুনি রঙের, উপরে 3টা নিচে 3টা। তারপরে হচ্ছে 60 থেকে 64 2, এই যে 60 থেকে 64 2, এখানে আলাদা একটা রঙের কালিতে দাগ দেওয়া আছে। 65 থেকে 69 3, 65 থেকে 69 হচ্ছে এখানে দেখো হলুদ দাগ, এখানে একটা, এখানে 2টা, মোট 3টা। আর 70 থেকে 74 এখানে দেখো একই রঙের কালি, এখানে একটা, এখানে 3টা, এখানে একটা, তাহলে মোট 5টা, 1, 2, 3, 4, 5। তাহলে 70 থেকে 74 হচ্ছে এখানে 5টা। তাহলে গণসংখ্যা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে শ্রেণী মধ্যমান গুণ গণসংখ্যা, তার মানে আমরা এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ করব। তাহলে গুণফলগুলি একটু দেখি আমরা, গুণফলগুলি কি আসে। যেখানে 42-কে 2 দিয়ে গুণ করলে হয় 84, 47-কে 4 দিয়ে গুণ করলে 188, 52-কে 3 দিয়ে গুণ করলে 156, 57-কে 6 দিয়ে গুণ করলে 342, 62-কে 2 দিয়ে গুণ করলে 124, 67-কে 3 দিয়ে গুণ করলে 201, 72-কে 5 দিয়ে গুণ করলে 360। এবার আমরা মোট সংখ্যাটা লিখি, যে গণসংখ্যা এখানে সবগুলি যদি আমরা যোগ করি তাহলে মোট হয় 25। আবার এখানে FI/XI যদি আমরা যোগ করি তাহলে মোট যোগফল আসে 1455। তাহলে এবার আমরা গড় কিভাবে বের করব। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে FI/XI এর সমষ্টি ভাগ হচ্ছে মোট গণসংখ্যা। এটা হচ্ছে তোমার দীর্ঘ পদ্ধতিতে যখন আমরা গড় নির্ণয় করব তখন এটা হচ্ছে তখন গড়ের সূত্র। আরেকটা কথা বলে রাখি যে এখানে এটাকে আমরা কেন দীর্ঘ পদ্ধতি বলি, তার কারণ হচ্ছে কি, যে এখানে গুণগুলি একটু বড় বড় থাকে। এখানে অবশ্য ছোট ছোট গুণ, অনেক ক্ষেত্রে দেখা যায় কি গণসংখ্যা যদি একটু বড় হয়, 12, 14, 15 এরকম হয়, তখন কিন্তু মুখে মুখে আর গুণটা করা যায় না, তখন এটাকে আলাদা লিখে গুণ করতে হয়। যখন ক্যালকুলেটর আবিষ্কৃত হয়নি বা মানুষের হাতে হাতে পৌঁছায় নাই, তখন কিন্তু মানুষ আলাদা জায়গায় গুণ করে করে এই সংখ্যাগুলি বসাতো, যার কারণে সময় বেশি লাগতো। এই কারণে মূলত এটা হচ্ছে দীর্ঘ পদ্ধতি। তো এখানে আমরা সূত্রটা দেখলাম। এবার হচ্ছে মানগুলি যদি বসিয়ে দেই, আমরা আগে দেখেছি এখানে FI/XI সমষ্টি ছিল 1455 এবং মোট গণসংখ্যা ছিল
25, তাহলে ভাগ করলে ভাগফল হয় 58.2। তার মানে আমাদের গড় হচ্ছে 58.2। এবারে আমরা মধ্যক দেখব। এখানে আমরা নম্বরগুলিকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি এখানে। তো এখানে মোট সংখ্যা হচ্ছে 25টি। যদি গুণে দেখো যে এই পাশে 12টা সংখ্যা, এই পাশে 12টা সংখ্যা, যদি আগে নিয়মে দেখো তাহলে দেখা যাবে মধ্যক আমরা পেয়ে গেছি। কিন্তু যেহেতু আমরা তোমরা এখন উপরের ক্লাসে, তো কাজে এখানে সূত্র দিয়ে করতে হবে। তো সূত্রটা আমি আগেই বলেছিলাম যে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n যোগ 1 বাই ভাগ 2 তম পদের মান। তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে 25টা, এখান থেকে এ পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 25টা। তার মানে n এর মান হচ্ছে এখানে 25। তাহলে 25 যোগ 1 বাই 2, তাহলে এখানে হবে 26 বাই 2তম পদের মান, তার মানে হচ্ছে 13তম পদের মান। তাহলে এখান থেকে গুণে দেখো 13তম পদ কোনটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের 13তম পদ হচ্ছে 58। তার মানে আমাদের মধ্যক হচ্ছে 58। তাহলে যখন আমাদের বিজোড় সংখ্যা থাকবে তখন কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে মধ্যক বের করবো। এবং অবিন্যস্ত উপাত্ত যদি থাকে, মানে আমাদের সংখ্যাগুলি কিন্তু এলোমেলো ছিল, আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। কাজেই অবিন্যস্ত উপাত্ত থেকে যদি আমরা মধ্যক বের করতে চাই এবং সেখানে যদি বিজোড় সংখ্যক সংখ্যা থাকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয় করব। এবারে হচ্ছে প্রচুরক। প্রচুরকের ক্ষেত্রেও কিন্তু এখানে সংখ্যাগুলি সাজানো থাকলে ভালো হয়। কেন ভালো হয়? কারণ আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা বেশি সংখ্যক বার রয়েছে। যেমন এখানে খেয়াল করো যে 25টা সংখ্যা আছে, এখানে 49 আছে 2 বার, তারপরে হচ্ছে এখানে 59 আছে 2 বার, এখানে 68 আছে 2 বার, কিন্তু 70 আছে 3 বার। তো আমরা প্রচুরকে কি বলেছি যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে 70। তো কাজে এখানে 70 সংখ্যাটি যেহেতু সবচেয়ে বেশি বার রয়েছে, কাজে প্রচুরক হবে 70। কাজে এখানে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রেও আমরা আগে সংখ্যাগুলিকে সাজিয়ে আমরা দেখতে পারি কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, এবং সেখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক বার যে সংখ্যাটা থাকবে সেটাই হবে প্রচুরক। তো শিক্ষার্থীরা, আশা করি তোমাদের বিষয়গুলি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।